কেন্দ্রে মন্ত্রী ছিলেন, উনি বিএসএফ এর অনেককে চেনেন, হতেই পারে উনি বিএসএফ এর কর্তা। আগে পাকিস্তানের যে দর কষাকষির যে জোর ছিল, সেটা এখন আর পাকিস্তানের বা ইসলামাবাদের। যুদ্ধের সময় পাকিস্তানে ঢুকে গিয়েছিলেন ভুল করে পূর্ণম সাউ, বিএসএফ এর জওয়ান। তাকে নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সঙ্গে দুদিন আগেও ফোনে কথা বলেছিলেন। ফলে শেষ পর্যন্ত যে পাকিস্তান যুদ্ধ বন্দি বিনিময়ের সময়, কারণ আমাদের কাছেও পাকিস্তানের কয়েকজন বন্দী ছিলেন, তাদেরকে আজকে ফেরত দেওয়া হয়েছে। সেই বন্দি বিনিময়ের সময় পশ্চিমবঙ্গের বাসিন্দা এই পূর্ণম সাউকে ফেরত দিয়েছে। এটা প্রচণ্ডই আনন্দের খবর। আমি বলবো, আমি আমার দৃষ্টিভঙ্গিতে বলবো যে এটা ভারতবর্ষের একটা বড় সাফল্য, যে এই যুদ্ধে এখনো অবধি ভারতবর্ষ যা চেয়েছে পাকিস্তানের কাছ থেকে তার প্রায় সবই পেয়েছে। পাকিস্তান ভারতবর্ষের সামনে মোটামুটি একটা নতজানু অবস্থায় থেকেছে। আমার মনে হয় এটা ভারতবর্ষের জন্য একটা বড় সাফল্য। ভারতবর্ষের সেনাবাহিনীকে কুর্নিশ, ভারতবর্ষের কূটনীতিও সব দিক থেকে সফল হয়েছে, যে ভারতবর্ষ পাকিস্তানকে একেবারেই আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা করে দিতে পেরেছে। ভারতবর্ষের এই কোণঠাসা করে দিতে পারাটা পাকিস্তানের পক্ষে যতটা চিন্তার বিষয়, ততটাই ভারতবর্ষের পক্ষে আত্মশ্লাঘার বিষয়। দেখুন, আজ যদি আপনি দেখেন, আজকে চীনের এবং অন্যান্য কয়েকটি দেশেরও কয়েকটি অ্যাকাউন্টকে ভারত সরকার বন্ধ করে দিয়েছে, কারণ তারা ভারতবর্ষে বিভিন্ন মিথ্যে খবর ছড়াচ্ছিল। এর আগে পাকিস্তানি অ্যাকাউন্ট থেকেও বিভিন্ন ধরনের মিথ্যে খবর ছড়ানো হচ্ছিল, যে ভারতবর্ষের রাফায়েল পাইলট একজন মহিলা, তাকে তারা বন্দি করে রেখেছে। এই ধরনের বিভিন্ন মিথ্যে খবর পাকিস্তান এই সময়টা কনস্ট্যান্ট ছড়িয়েছে। সেগুলো বন্ধ করার বিষয়েও যে সরকার কড়া ব্যবস্থা নিয়েছে, সেটা খুব গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য। আমি আপনাকে একটা জিনিস মনে করাবো, যে আমাদের এই যে পূর্ণম সাউ ফেরত এলো, সেটা কিন্তু সত্যি একটা বড় ঘটনা। এর আগে কার্গিল যুদ্ধের সময় কিন্তু ক্যাপ্টেন সৌরভ কালিয়া এবং তার সঙ্গে বন্দী হওয়া 4 জন ভারতীয় জওয়ানকে পাকিস্তান নির্মমভাবে হত্যা করেছিল, এবং সেই হত্যার পরে তাদের যখন মৃতদেহ ফেরত দেওয়া হয়েছিল, সে মৃতদেহ ক্ষতবিক্ষত ছিল। ফলে স্বভাবতই পূর্ণম সাউ যবে থেকে বন্দী হয়েছেন, তবে থেকে তার পরিবার উদ্বিগ্ন ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, বিএসএফের তরফে বারবার কথা বলা হয়েছে, এবং শেষ পর্যন্ত আজ যখন আমরা যাকে বলি প্রিজনার এক্সচেঞ্জ হলো, অর্থাৎ বন্দি বিনিময় হলো, তখন পাকিস্তানের যিনি আটকে ছিলেন তাকে যেমন আমরা ছেড়ে দিলাম, তেমনি ভারতবর্ষের যিনি আটকে ছিলেন সেই পূর্ণম সাউকে পাকিস্তান ভারতবর্ষের বিএসএফ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে। অর্থাৎ একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সমাধান হলো। আবারও আমি বলছি যে অপারেশন সিন্দুরের এটা একটা বড় সাফল্য, যে ভারতবর্ষ সামরিকভাবে যতটা পাকিস্তানকে দুর্মুষ করতে পেরেছে, ততটাই কূটনৈতিক দিক থেকেও আমাদের পশ্চিমের প্রতিবেশী দেশকে কোণঠাসা করে রাখতে পেরেছে। এবং এই কোণঠাসা করতে পেরেছে বলেই, পাকিস্তান এতটা কোণঠাসা হয়ে গেছে বলেই বাংলাদেশেও বিভিন্ন ধরনের তৎপরতা দেখা যাচ্ছে। কারণ বাংলাদেশের যে ইউনুস প্রশাসন, তাদের পেছনেও তো জামাত বা মৌলবাদীদের মদত আছে। ফলে বাংলাদেশ কিন্তু একটা নড়াচড়া শুরু করেছে, বা একটা বিভিন্ন ধরনের ঘটনা বাংলাদেশও আমরা দেখতে পাচ্ছি। ভারতের এই চাপের জন্যেই সম্ভবত বাংলাদেশও আওয়ামী লীগকে সেদেশের রাজনৈতিক প্রক্রিয়া থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা তড়িঘড়ি ইউনুস প্রশাসনকে এই কারণে করতে হলো, যেহেতু তারা ভয় পাচ্ছিল যেভাবে পশ্চিমের প্রতিবেশী দেশ পাকিস্তানে ভারতবর্ষের সেনাবাহিনী অপারেশন চালিয়েছে, তেমনভাবে যদি পূবের প্রতিবেশী দেশ সেখানেও জামাতপন্থীদের বিরুদ্ধে কোনো অপারেশন চালানো হয়, সেই জন্য তার আগেই ভয়ে চোটে ইউনুস প্রশাসন এটা করেছে। কিন্তু তবু আমি বলবো যে সব মিলিয়ে এখন অবধি যা পরিস্থিতি, সেটা ভারতবর্ষের সেনাবাহিনীর জন্য যেমন যতটা গর্বের, ততটাই গর্বের হচ্ছে ভারতবর্ষের কূটনীতির জন্য, যে ভারতবর্ষ সমস্ত দিকের ভারসাম্য রক্ষা করে বিষয়টাকে নিয়ে এগোতে পেরেছে। যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ভারতবর্ষের সেনাবাহিনীর তরফে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বলেছেন যে
কোনো ধরনের সন্ত্রাস বা কোনো ধরনের জঙ্গি কার্যকলাপ ভারতবর্ষ আর বরদাস্ত করবে না। আমরা অতীতে দেখেছি সবসময় পাকিস্তানের এটা ট্রেন্ড যে পাকিস্তান একটা করে যুদ্ধে পরাজিত হয়, তার বছর 6-7 মধ্যে আবার একটা নতুন ফন্দিয়েটে ফিরে আসে। 1971-এর যুদ্ধে পাকিস্তান সম্পূর্ণরূপে মানে পরাস্ত হয়েছিল, তারপরে আবার পাকিস্তান ফিরে আসে 83-তে প্রেসিডেন্ট জিয়াউল হক তার অপারেশন টোপাজ অর্থাৎ কাশ্মীরকে অশান্ত করার পরিকল্পনা নিয়ে। 1999-এর কার্গিল যুদ্ধে পাকিস্তান পিছু হটে গিয়েছিল, কিন্তু তারপরে পাকিস্তান আবার ফিরে আসে 2006 সালে মুম্বাই শহরে উপর্যুপরি ট্রেনে বিস্ফোরণের ঘটনা দিয়ে। তারপর তো তাজ হোটেলে আক্রমণের ঘটনাই ঘটে 2008 সালে। 1900 মানে এনডিএর সরকারের সময় উড়ি বা বালাকোটে আমরা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছি, কিন্তু পাকিস্তান ফিরে এসেছিল পেহেলগাঁওতে 26 জন নিরীহ পর্যটককে হত্যার ঘটনার মধ্যে। ফলে পাকিস্তান চুপ করে বসে থাকার বিষয় নয়, কি মানে বান্দাও নয়, কিন্তু পাকিস্তানকে এবার যেভাবে আমরা শিক্ষা দিয়েছি এবং যেভাবে পাকিস্তানের নূরে খান বা বিমানবন্দরে ভারতের মিসাইল আছড়ে পড়েছিল, তাতে পাকিস্তানের এটা বুঝে যাওয়া উচিত যে পাকিস্তানের যে কোনো লক্ষ্যবস্তুতে, পাকিস্তানের যে কোনো সামরিক ঘাঁটিতে ভারতবর্ষ আক্রমণ হানতে পারে এবং ভারতবর্ষ থেকে গুড়িয়ে দিতে পারে। ফলে সেটা বুঝে যাওয়ার পরে পাকিস্তান যদি আর কোনো মিসঅ্যাডভেঞ্চার না করে তাহলে সেটা ভালো হবে। এই যে 20 দিন পর ফিরলেন পূর্ণম কুমার সাউ, তার ফেরানোর পদ্ধতিটা কি, সেই বিষয়ে যদি একটু কিছু বলেন। সেটা হচ্ছে সিম্পল হয়, কনস্ট্যান্ট আলোচনা হতে থাকে এবং তারপরে যখন মানে যুদ্ধে যেহেতু পাকিস্তানেরও কেউ আটকে ছিল, আমাদেরও কেউ ওপাশে আটকে ছিল, এক্সচেঞ্জ হয়। মানে অর্থাৎ আমরা ওনাদের মানে পাকিস্তানের যিনি আটকে ছিলেন তাকে ছেড়ে দিয়েছি, পাকিস্তান আমাদের যাকে আটকে রেখেছিল তাকে ছেড়ে দিয়েছে। সাধারণত বিএসএফের মানে পাকিস্তানের বর্ডার গার্ডের সঙ্গে আমাদের বিএসএফের যে আলোচনা হয়েছে, সেই ফ্ল্যাগ মিটিংয়ের সময় সেটা ঠিক করে বিএসএফের হাতে তাদের যে জওয়ান তাকে পূর্ণম সাউকে ফেরত দিয়েছে পাকিস্তান। ফেরত দেওয়ার পর পূর্ণম সাউ সেখান থেকে ভিডিও কলে তার পরিবারের সাথে কথাও বলেছেন যে তিনি সুস্থ আছেন, কোনো চিন্তা নেই, শুধু কদিনের এই মানে ওখানে যে কারাগারে বাস বা বন্দি অবস্থায় থাকার জন্য তার দাড়ি বড় হয়ে গেছে, তিনি দাড়িটা আগে কেটে ফেলতে চান, তারপর হয়তো তিনি বাড়িতে ফিরবেন। এমনিতে এটা যা হয় নিয়ম অনুযায়ী দুপক্ষের বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে যে আলাপ আলোচনা হয়, সেই আলাপ আলোচনার সময় এটা বিনিময় হয়েছে। এতদিন কেন লাগলো, মানে 20টা দিন কেন লাগলো, তার আগে কেন তাকে ফেরানো গেল না? তার কারণটা হচ্ছে যে এটা সবসময় যেটা হয় যে যখন দুপক্ষের মধ্যে উত্তেজনা থাকে তখন তো দুপক্ষই মানে কাউকে ছাড়তে চায় না, সাধারণত সেটা একটা দর কষাকষি চলে। যেহেতু অপারেশন সিন্দুরে যেদিনকে সিজফায়ার হয়েছে সেদিনকে ধরে নেওয়া ভালো যে পাকিস্তান তাদের যে মনোবল, তাদের যে কৌশল, তার সব কিছুরই পরাজয় ঘটেছে, সেই জন্য পাকিস্তান তারপরে আর ধরে রাখার মতো মানসিক জোর দেখাতে পারেনি। আগে পাকিস্তানের যে দর কষাকষির যে জোর ছিল সেটা এখন আর পাকিস্তানের বা ইসলামাবাদের নেই। পূর্ণমের ফিরে আসাতে মমতা ব্যানার্জির কি ভূমিকা রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তিনি মানসিকভাবে সবসময় তার পরিবারের পাশে ছিলেন, তিনি কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলেছেন, তিনি বিএসএফের কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মানে যার রাজ্যের কোনো বাসিন্দা আটকে রয়েছেন, তিনি যদি এতটা তৎপরতা দেখান তাহলে অবশ্যই তো একটা কেন্দ্রীয় সরকারের উপর চাপ থাকে এবং বিএসএফ কর্তৃপক্ষের উপরও চাপ থাকে যে যাতে দ্রুত বিষয়টার সমাধান করা যায়। আমরা দেখলাম আজও মুখ্যমন্ত্রী পূর্ণম কুমার সাউয়ের স্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক কারণেই কনস্ট্যান্ট যোগাযোগ রেখে চলছিলেন। এর আগে যখন পেহেলগাঁওতে যে 3 জন মারা গিয়েছিলেন তাদের পরিবারের সঙ্গে যেমন তিনি যোগাযোগ রেখেছিলেন, ঝন্টু আলী শেখ যিনি একজন আমাদের সেনাবাহিনীর কর্মী, যিনি কাশ্মীরে সেনা অভিযানের সময় জঙ্গিদের গুলিতে মারা যান, তার পরিবারের পাশে যেমন তিনি দাঁড়িয়েছেন, তাদেরকে ডেকে যেমন তিনি অর্থ সাহায্য করেছেন, চাকরি দিয়েছেন, তেমনই তিনি পূর্ণম সাউয়ের পরিবারের পাশেও ছিলেন। পূর্ণম সাউ পরিবারের হয়ে তিনি যেভাবে কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ রক্ষা করেছেন, বিএসএফ কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, এবং আমাদের মাথায় রাখতে হবে এই গোটা সময়টায় তো মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের সাথে অন্তত 2টি মিটিং করেছেন। ফলে সেই সব মিটিংয়ের মাধ্যমে যে চাপটা কেন্দ্রীয় সরকারের উপর তৈরি হয়েছিল, কেন্দ্রীয় সরকার সেই চাপটা আবার পাকিস্তান প্রশাসনের উপর দিয়েছে যে তোমরা তাড়াতাড়ি আমাদের বন্দিকে ছাড়ো। ফলে ওভারঅল একটা ইম্প্যাক্ট তো হয়েইছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন অন্য সোর্স কাজে লাগাবেন, সেটা কি সম্ভব রাজ্যের অন্য কোনো মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে?
দেখুন, উনি তো দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, উনি হয়তো বিএসএফ এর অনেক অফিসারকে চেনেন। সে বিএসএফ এর অনেক অফিসারকে চেনার জন্য বিএসএফ এর অফিসারদের হয়তো অনুরোধ করেছেন। দেখুন, এগুলো তো যখন ডিজিএমও লেভেলে বৈঠক হয় তখন তো দুটো দেশের সেনা অফিসার কথা বলে। তেমনি যখন বিএসএফ এর সাথে পাকিস্তান রেঞ্জার্স, পাকিস্তানের যারা সীমান্ত রক্ষার দায়িত্বে আলোচনা হয়েছে, তখন হয়তো বিএসএফ এর কর্তারা একটু অতিরিক্ত ভূমিকা নিয়েছেন। এই যে বিএসএফ কর্তাদের উপর চাপ রাখা, সেটা যেহেতু উনি কেন্দ্রের মন্ত্রী ছিলেন, উনি বিএসএফ এর অনেককে চেনেন, হতেই পারে উনি বিএসএফ এর কর্তাদের অনুরোধ করেছিলেন যে আমার রাজ্যের যিনি বাসিন্দা তাকে তুমি তাড়াতাড়ি ফেরানোর ব্যবস্থা করো।